কালকে বলছিলাম 15 বছর 7 মাস 5 দিন পর এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে এবং সেই সুবাদেই আমরাও খোলা আকাশের নিচে মানুষের কাছে এইভাবে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের সাথে মিলিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম হলেন জাতির রাহবার। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশ একটি সুন্দর দেশ। এই দেশে কোনো কিছুরই অভাব নাই। অভাব হলো সৎ দক্ষ নেতৃত্বে। দক্ষ নেতৃত্ব আছে কিন্তু সততা নাই। সততা না থাকলে একজন মানুষের মধ্যে দক্ষতা যত বেশি থাকবে, সততা ছাড়া, স্বচ্ছতা ছাড়া, তাহলে সমাজকে বিপদগামী করার ক্ষেত্রে তত বেশি যোগ্যতার সাথে পরিচালনা করবে। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, গত 5ই আগস্ট যে মহা বিপ্লব হয়ে গেল, যে পরিবর্তনের সুযোগ নিয়ে বা সুযোগের সেই পরিবর্তনের কারণেই আমরা এইভাবে একত্রিত হয়ে উল্লাপাড়ার বলা যায় সকল ওলামায়ে কেরামই এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। রেল আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে। অন্তত ওয়ারাসাতুল আম্বিয়া মানে হলো নবীর উত্তরসূরি। উত্তরসূরি এইরকম এক ঝাঁক ওলামায়ে কেরামের সাথে একত্রিত হওয়া, এটা বিরাট ব্যাপার এবং আমি সেই সুযোগ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। 5ই আগস্ট যে পরিবর্তনটা হলো, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো যে এইটা কোনো হিসাব নিকাশেই মেলে না। এটা একেবারে এক জায়গা থেকে ফয়সালা হয়ে গেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ আমার তো নাই, কারোর থাকা উচিত, কারোর থাকা উচিত নয়। তার কারণ এই সরকার যতদিন ক্ষমতায় আসছিলেন, ইসলামপন্থী দল শুধু নয়, ওলামায়ে কেরামের উপর কম জুলুম নির্যাতন করছে। এমনকি যারা এই সরকারকে সমর্থন করতেন মাঝে মধ্যে সুযোগ সুবিধার জন্য ওলামায়ে কেরামের মধ্যে, তারাও কিন্তু জুলুম নির্যাতন থেকে রেহাই পায় নাই। জেলখানায় তো অনেক বড় বড় আলেম আমরা একসাথে ছিলাম। ওনারা বলতেন যে খান ভাই আমাদের আসার দরকার ছিল। কাদের কথা বলছি আপনি বুঝছেন তো? আপনারা না আসলে বোঝা যেত না যে আপনারা কিভাবে লড়াই করে যেতেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এই দেশে ওলামায়ে কেরাম সহ রাজনীতিবিদরা, বিভিন্ন পেশার মানুষ এই 15 বছরই কিন্তু আন্দোলন করছে, আমরা লক্ষ্য করে দেখছেন। কিন্তু কোন আন্দোলনই যৌক্তিক পরিণতি পায় নাই। কিন্তু এবারের যে আন্দোলন, এটা কোঠা বিরোধী আন্দোলন, এটাও ছিল খুবই অযৌক্তিক একটা বিষয়। আপনারা এখানে যারা আছেন তাদের কাছে তো বলার অপেক্ষা রাখে না। 5% মানুষের জন্য 56 ভাগ কোটা, আর 95 ভাগ মানুষের জন্য কোটা হলো 44 ভাগ। এই আন্দোলনটা কিন্তু ছিল এটার বিরুদ্ধে, এবং এই আন্দোলনটাও তারা সহ্য করতে পারে নাই। মানুষ যখন ফেসিবাদী চরিত্রের
ভরপুর হয়ে যায় তখন আর অন্যের কারুর কথাই তার ভালো লাগে না, এবং তার কেউ সমালোচনা করুক এটাও তিনি পছন্দ করেন না। অনেকে আছে পছন্দ করেন না, ওনারা আবার এটা আলাদা বৈশিষ্ট্য ছিলেন। পছন্দ না হলেই হয় তাকে গুম করতে হবে, না হলে খুন করতে হবে, না হলে কমপক্ষে জেলখানায় বন্দি করতে হবে। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার কিন্তু আজকে বলার বিষয়গুলো আমি যা বলতে চাই পরে বলবো, কিন্তু এই যে বলার সুযোগ পেয়েছি, কোন প্রেক্ষাপটে সুযোগটা পেলাম, এই কারণে ঘটনাটা আসলে বলছি। এবং সেই ছাত্রদের মিছিলেও কিন্তু গুলি চালানো হয়েছে, যেহেতু ছাত্রদের স্লোগান, ছাত্রদের বক্তব্য এইটা সরকারের বিরুদ্ধে ছিল। তার কারণে এই 5% আর আপনার 95% এই ব্যবধানটা কে করছে? সরকার করে নাই। এই কারণে সরকারের বিরুদ্ধেই এই মিছিল ছিল, ছাত্র জনতার দাবি আদায়ের জন্য। এবং এই দাবি অযুক্তি গুটি কয়েক দলদাস লোক ছাড়া, দলগানা লোক ছাড়া বাংলাদেশের আমার ধারণা যারা ক্ষমতায় ছিলেন সেই দলের লোকেরাও এই জিনিসটা সমর্থন করতেন না। এই 95% মানুষের জন্য 44% কোটা, আর 5% মানুষের জন্য কোটা হইল 56%। এটা তো একটা পাগলও বুঝবে যে এই জিনিসটা আসলে সঠিক হয় নাই। এরপরেও যারা সঠিক বলছেন যে কয়জন, তারা কি রকম দলবাজ আর দলকানা দল দাস, এটা কি আর বোঝার বাকি আছে? সম্মানিত উলামায়ে কেরাম, সে আন্দোলনে কিন্তু গুলি চালানো হয়েছে। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদকে যখন একজন পুলিশ গুলি করে হত্যা করলো, ওই দিন কিন্তু 7 জন লোক মারা গেছে সারা বাংলাদেশে। এরপরে কিন্তু আন্দোলনটা, আপনারা জানেন তো ওই আন্দোলনটা, ওই আবু সাইদের ঘটনা কয় তারিখে ছিল? হ্যাঁ হ্যাঁ 16 জুলাই। 16 জুলাই আন্দোলন, এই হত্যাকাণ্ডের পরে নতুন মাত্রা যুক্ত হলো। এরপরে কিন্তু সারা দেশের মানুষ, সমস্ত ছাত্র নামে বলো, বাংলাদেশের একবার স্কুল ছাত্র থেকে শুরু করে, এবং এবারের ঘটনা একটু ব্যতিক্রম বলতে হবে সবাইকে। বহু আন্দোলন সংগ্রাম হয়েছে। নটরডেম কলেজের ইতিহাসে নটরডেম কলেজের ছাত্ররা রাজপথে আন্দোলনের জন্য নামছে, এই ইতিহাস নাই, এবার নামছে। আমার কথা কি বুঝতে পারছেন? বিকারুন নেসার ছাত্রীরা আন্দোলন, কোন সরকার পতনের আন্দোলনে অতীতে নামছে, এরকম কোন ইতিহাস নাই, এবার নামছে। সমস্ত জেলা স্কুলের ছাত্ররা এবারে আন্দোলন নামছে। জেলা স্কুলে পরে তো একটু হলেও সমাজের গণ্যমান্য লোকদের ছেলে মেয়েরা পড়ে, তারাও নামছে। এই আন্দোলনে সবাই নেমে পড়ে। ওই দিনের ঘটনার পরে আন্দোলন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ল। আর এই আন্দোলনকে দমন করার জন্য রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে তাদেরকে কিন্তু নির্বিচারে গুলি চালানো হলো। এই গুলি চালানোর পরেই কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, প্রথম নামছে গার্জিয়ানরা, মহিলা পুরুষ সবাই নামছে। এমনকি দুধের বাচ্চা কোলে নিয়েও মায়েরা নেমে গেছে রাস্তা, আপনারা লক্ষ্য করে দেখছেন। এরপরে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সবাই নামছে। এক পর্যায়ে বিরোধী রাজনৈতিক দলের লোকেরাও এই আন্দোলনকে সমর্থন করেছেন, সহযোগিতা করেছেন। সুতরাং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আপনারা এরাও জানেন, এই যে ধারাবাহিক হত্যাকাণ্ড যেগুলো হচ্ছিল, সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে হলো 4 তারিখ, 4 আগস্ট। এদিন তাদের প্ল্যান ছিল যত ধরনের সন্ত্রাসী বাহিনী তাদের আছে সবাইকে পুলিশ বিডিআর যারা তাদের পছন্দের লোক এদের সাথে যুক্ত করে দিয়ে ম্যাসাকার করে দেওয়া। কিন্তু ওই দিন বাংলাদেশের ছাত্র জনতা এমন ভাবে নামছে, ওই আমাদের
কে বললেন? আমাদের সামারটাই তো বললেন মনে হয় কথাটা। আমি কালকে অনেক মিটিংয়ে কথা বলছি, এক পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার একটা গুলি করলে একটা মরে, আর বাকি গুলি তো সরে না। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে তারা কোথাও দাঁড়াইতে পারে না। বাংলাদেশের কোন একটা জায়গায়ও এই সন্ত্রাসী বাহিনী দাঁড়াতে পারে নাই। কারফিউ দেওয়া হয়েছে, কারফিউ মানছে ছাত্ররা? মানে নাই। কারফিউ ভেঙে এই 5 তারিখে ছিল হলো গণভবন ঘেরা। এরা হলো যে কোনো রাজনীতির জন্য একেবারে হাইস্ট কর্মসূচি, সর্বোচ্চ কর্মসূচি এই গণভবন ঘেরাও কর্মসূচি ছিল। এবং আপনারা ঢাকায় যদি কেউ থেকে থাকেন ওইদিন, তাহলে নিশ্চয়ই দেখছেন আমরা যারা ঢাকায় ছিলাম, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে গণভবনের দিকে অগ্রসর হচ্ছিল। পুলিশ তো নাই তখন, পুলিশ কিন্তু 5 তারিখে খুব কম জায়গায় ছিল, বেশিরভাগ জায়গায় ছিল না। কারফিউ ভেঙে, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে কিন্তু মানুষ অগ্রসর হচ্ছিল। এক পর্যায়ে কিন্তু সেনাবাহিনী তাদের ব্যারিকেড উদ্ধার করে নিয়েছে, তাদের নিরাপদ দূরত্বে। তখন তার যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। দেখলাম আরো কাহিনী আছে, এগুলো এত বড় মিটিং না বলি। তখন কিন্তু তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এবং এটা একটা বিরাট ঘটনা, ছোট ঘটনা না। এবং এই সময়ের মধ্যে এই 15-20 দিনের মধ্যে 1000-এরও অধিক লোক নিহত হয়েছে। এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে অনেক বাপ হাজারি করতেছে আমার ছেলের লাশটার জন্য, অনেক স্ত্রী হাজারি করতেছে তার স্বামীর লাশের জন্য। তার কারণ প্রচুর পরিমাণ গণকবর দেওয়া হয়েছে ঢাকায়। এই গণকবর যেগুলি দেওয়া হয়েছে, এগুলো লাশ তার অভিভাবকরা পাচ্ছে না। কাজেই এত বড় একটা ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা হলো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গোটা জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এবং এ কারণেই সবাই বলছেন দেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করল। ঠিক। দেশ স্বাধীন, মানুষ যেভাবে চলাফেরা করে, বাংলাদেশের মানুষ এখন অনেকটাই সেভাবে চলাফেরা করার চেষ্টা করছে। এবং মানুষ নির্বিঘ্নে কথা বলার সুযোগ পেয়েছে। সম্মানিত উলামায়ে কেরাম, আলেম ওলামার উপর যে জুলুম নির্যাতন হয়েছে, এটা আপনারা নিজেরাই জানেন। আমাদের শহীদ আমিরে জামাত একেবারে দরবেশ লোক একটা, ওনাকে যারা চেনেন আসলে আক্ষরিক অর্থেই একজন দরবেশ। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যেভাবে হত্যা করা হইল, এবং এটাও তো আপনারা জানেন, ওনার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, কেউ কানা হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ প্যারালাইসিস হয়ে গেছে। সাইদি সাহেবের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে তাদেরও প্রায় একই অবস্থা। এইরকম মানুষদেরকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, ইসলাম নির্মূল করার জন্য এই কাজগুলি তারা একটার পর একটা করে গিয়েছে।